আসলে গরু কিনতে হলে সামনাসামনি আইসে গরু দেখে তারপরে কিনলে ভালো হয়। আসলে এই গরুটার ওজন আমি যদি বলি যে এই গরুটার ওজন আছে 12 মণ। অনেকে বিশ্বাস করবে, অনেকেই করবে না। দেখে এই গরুটার কীরকম মাংস আছে, কীরকম উচ্চতা আছে এবং হাত পাগুলো কীরকম এবং এর বডি স্কিনটা কাটা ফাটা আছে কিনা দেখেন। দেখে তারপরে এই গরুটার আপনারা দাম বলেন বা দাম শোনেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তাই বেশ কিছু দিন ধরে আমার কাছে ফোন আসতেছে এবং কিছু কমেন্টও আসে যে ভাই আপনার এই অস্টাল 4টা গরু আপনি কত হলে বিক্রি করবেন বা কিভাবে বিক্রি করবেন, কত মন ওজন আছে এবং কত টাকা হলে বিক্রি করবেন। তো আসলে সেই ভালোবাসার কয়েকজন মানুষের নিয়েই আমার এই 4টে অস্টাল করা গরুর ভিডিও। তো প্রিয় দর্শক, আসলে গরু কিনতে হলে সামনাসামনি আইসে গরু দেখে তারপরে কিনলে ভালো হয়, যেটা আমি যেভাবে গরু কিনি এবং কিনে থাকি। আসলে এই গরুটার ওজন আমি যদি বলি যে এই গরুটার ওজন আছে 12 মণ। অনেকে বিশ্বাস করবে, অনেকেই করবে না এবং কিছু কিছু লোক বলবে সাগর বাটপার এবং ছিটার। এই জন্যই আমি আপনাদেরকে দাওয়াত করতেছি, ইনভাইট করতেছি, আপনারা আমার খামারে আসেন। আপনাদের পা আমার খামারে এসে পড়ুক, আপনারা দেখেন। দেখে এই গরুটার কীরকম মাংস আছে, কীরকম উচ্চতা আছে এবং হাত পাগুলো কীরকম এবং এর বডি স্কিনটা কাটা ফাটা আছে কিনা দেখেন। দেখে তারপরে এই গরুটার আপনারা দাম বলেন বা দাম শোনেন। তারপরে সিদ্ধান্ত হবে এই গরুটা কত দামে বিক্রি হবে। আসলে এই গরুগুলো আমি যদি একটা দাম চাই আপনাদের কাছে বেশি মনে হবে, আর যদি আপনারা আসে সরজমিনে এই গরুগুলো দেখেন এবং ভালো করে একটা কেনার একটা নজর করেন যে এই গরুটা এত মণ ওজন আছে। এখন বর্তমান আমাদের এলাকাতে প্রায় 800 টাকা কেজি মাংস, 750 টাকা খুব কমই পাবেন। যারা 5 মণ 6 মণ গোস্ত নেন তাদের কাছ থেকে 750 টাকা কেজি নেন। আর তা ছাড়া নর্মালি 800-850 টাকা কেজি কিন্তু মাংস। সেই হিসাব করলে দেখা যায় যে 32,000 টাকা মণ হয়। আর সাধারণত কোরবানির গরুগুলো কিন্তু একটু বেশি থাকে, কোরবানির টাইমে দামটা একটু বেশি থাকে। ওই টাইমে দেখা যায় আমাদের খাদ্যর দামটাও বেশি, আমাদের খরচটাও একটু বৃদ্ধি হয়ে যায়। তো প্রিয় দর্শক বা প্রিয় ভাইয়েরা আমার, যারা আমার কাছ থেকে এই 4টা গরু নিতে চান, আমি তাদেরকে দাওয়াত করতেছি, সবাইকেই দাওয়াত করি আমার খামারে আসেন। এসে আপনাদের পায়ের ধুলো আমার খামারে দিয়ে যান, আমি খুশি হব এবং আমার গরুগুলো ভালো করে দেখে দরদাম কয়া আপনি নিয়ে যান। আমি খুশি, আপনাকেও খুশি রাখার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আমি যেন সঠিকভাবে ভালোভাবে আমি সকল খামারি ভাইদেরকে বা প্রবাসী ভাইদেরকে, যারা প্রবাসী ভাইরা খামার করতে চান, আমি তাদেরকে সঠিক গাইডলাইনটা আমি দিতে পারি এবং সঠিকভাবে পরামর্শটা দিতে পারি। তো সকল প্রবাসী ভাইদের জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আর পৃথিবীর সকল মানুষের জন্য আমার দোয়া রইল আমার মন থেকে। আল্লাহ পাক যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করেন, নেক হায়াত বাড়া দেন এবং সব সময় যেন ভালো কাজের সাথে থাকেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, আমি আপনাদের দুঃখ কষ্ট বুঝি এবং জানি, কারণ আমি একজন প্রবাসী ছিলাম
এই যে সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে, সকল যারা দেশে মানুষ আছেন এবং পাশের জেলায় পাশের শহরে চাকরি করেন বা ব্যবসা করেন, তারা কিন্তু সবাই আমরা ঈদে একত্রিত হব। কিন্তু এই যে প্রবাসী ভাইরা প্রবাসে আছেন, তাদের কাছে কিন্তু আমরা যারা দেশে আছি, আমার আত্মীয়, আমার ভাই, আমার বাবা, আমার চাচা, আমার মামা যারা প্রবাসে থাকেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু আশা করব। একবারও কিন্তু আমরা জিজ্ঞেস করব না যে আমার বাবা, চাচা, খালু, ভাই বা বাবা প্রবাসে আছেন, সে কিভাবে আছে। আমরা যে এত কিছু দাবি করি এই প্রবাসীদের কাছে, আমার একটা ভালো একটা মোবাইল লাগবে, ভালো একটা বাইক লাগবে, ভালো একটা ঘড়ি লাগবে, আমি ঈদের ভালো ভালো পোশাক কিনবো, সকল ইত্যাদি ইত্যাদি মনে করেন যে দাবি থাকবে তাদের কাছে। একটা প্রবাসীও কিন্তু তাদের ফ্যামিলির কাছে, তাদের সন্তানের কাছে, তাদের ভাইয়ের কাছে, তাদের বাবার কাছে একটাও দাবি থাকবে না যে বাবা আমি এই অবস্থায় আছি, আমার জন্য কিছু করো। এটা কিন্তু কোনো প্রবাসী রাখে না। আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছে, ভিতরে আমার নাড়া দিছে, কারণ আমি একজন প্রবাসী। আসলে প্রবাসীর চিন্তাটা, আমরা যারা দেশে থাকি প্রবাসীর কাছ থেকে আমরা অনেক কিছু নেই, কিন্তু ওদেরকে দেওয়ার কিছুই রাখি না। আবার এমনও বাবা মা বা আত্মীয় স্বজন আছেন, ওরা প্রবাস থেকে টাকা পাঠায়, সেই টাকাটা অন্যের নামে জায়গা জমি এবং ভোগ বিলাসিতা করে টাকাগুলো নষ্ট করে ফেলায়। অনেক প্রবাসীর আত্মনাদ কান্না আমি দেখেছি দেশ থেকেই। আবার অনেকের প্রবাসীর বউ তাদের সাথে বেইমানি করে চলে যায় পরপুরুষের সাথে। আসলে কেউ চিন্তা করে না, আসলে একটা প্রবাসী যে প্রবাসে থাকে কাদের জন্য? আমাদের জন্য, ফ্যামিলির জন্য, বউ বাচ্চার জন্য এবং দেশের জন্য। শুধু একটা পরিবারের জন্যই কিন্তু একটা প্রবাসী প্রবাসে থাকে না, বিদেশ করে না। হাড় ভাঙা পরিশ্রম, সবাই কিন্তু শপিং মলে এসি রুমে থেকে চাকরি করে না বা ব্যবসা করে না। অনেকেই আছে, এখন যে পরিমাণ গরম, হয়তো এই 2-4 দিন বৃষ্টি, কিন্তু এরপরেই কিন্তু গরম, প্রচণ্ড গরম থাকবে। যারা রোদের ভিতরে কনস্ট্রাকশনের কাজ করেন এবং রোডে কাজ করেন বা বিভিন্ন সাইটে যারা কাজ করেন, তাদের কাছ থেকে একবার শুনে দেখেন যে এখন তোদের ওই জায়গায় গরম কীরকম এবং রোদের টেম্পার কীরকম। ডিম ভাজা যায় রাস্তায়, এত মানে ডিম ছাড়ার সাথে সাথে ডিম রেডি হয়ে যায়। তাই কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, আর যাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকেন তাদের জন্য দোয়া করবেন। তারা কিন্তু দোয়াটা আর মুখের যে ভালোবাসা, এই দুইটা জিনিস নেই প্রবাসীরা বেঁচে থাকেন। তাই দেশে যারা আছেন তাদের জন্য দোয়া রইল। আপনাদের যারা আত্মীয় স্বজন প্রবাসে থাকেন তাদের খোঁজখবর নেবেন বেশি বেশি, যতটুক উৎসাহিত করার দরকার ততটুক করবেন এবং মন ভরে প্রাণ খুলে প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাসীদের জন্য দোয়া করলে আমি মনে করি আল্লাহ আপনার জন্য সেই দোয়া দ্বিগুণ করে আপনার কাছে রিটার্ন দেবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে, লাইক কমেন্ট করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়ে যাবে, দেখবেন কারুর না কারুর উপকার হবে। তাই আমি আবারও বলবো, ভিডিওটা ফুল দেখে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। দেখবেন যাদের প্রবাসে আছেন সেই প্রবাসী ভাইয়ের কাছে চলে যাবে বা ছেলের কাছে যাবে বা আত্মীয় স্বজনের কাছে যাবে, ওরা অত্যন্ত ভালোভাবে নেবে এবং খুশি হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।